দর্শক স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমরা প্রতিদিনই এই অনুষ্ঠানটি করি এবং অনুষ্ঠানে আমরা রাজনীতির আলোচনাটা মূলত করি। আজকে আমাদের যে বিষয় আমরা নির্ধারণ করেছি সংস্কার কর্মসূচির বাস্তবায়ন কিভাবে। আপনারা দেখছেন যে সারা দেশেই বিভিন্নভাবে সংস্কার হচ্ছে, যদি সেই সংস্কারের প্রথম ধাপ হিসেবে আমরা যেটি দেখছি যে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে বিভিন্ন স্থানে বদলি হচ্ছে বা কেউ কেউ চাকরিচ্যুত হচ্ছেন এবং সেই জায়গায় যেই কর্মকর্তারা মোটামুটি একটু নিরপেক্ষ আচরণের বা যারা এতদিন বঞ্চিত ছিলেন তাদেরকে পদায়ন করা হচ্ছে। এটি যেমন দেখছি, এর পাশাপাশি আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে সংস্কার বলতে যে আন্দোলনটি হলো, যে গণ অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু ছাত্রদের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন জানিয়েছিল তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছিল। সেই রাষ্ট্র সংস্কারের কথা নিয়েই আজকে আলোচনা, সংস্কার কর্মসূচির বাস্তবায়ন কীভাবে। আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব। গাজী আতাউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে দর্শক জুমে যুক্ত আছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবুর রহমান হাবিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি মাওলানা গাজী আতাউর রহমানের কাছ থেকে প্রথমে আসি। সংস্কার বিষয়ে আলোচনা থাকবো, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই, এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে সেটি শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা আন্দোলন, অর্থাৎ ছাত্রদের ভাষায় যেটি তারা বলেছিল যে স্টেপ ডাউন হাসিনা, হ্যাঁ, অর্থাৎ এই পুরো ধাপের সঙ্গে আপনারা কি, হয়তো রাজপথে তো এটা ছাত্ররাই করেছে, কিন্তু আপনাদের কি সেখানে কোনো মৌন সমর্থন ছিল বা আপনারা কি সরাসরি এই আন্দোলনটাকে সমর্থন করেছিলেন কিনা? এবং তারা যে দাবিগুলো শেষ দিকে বলেছিল যে শুধু সরকারের পতন নয়, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, তার সঙ্গে আপনারা একমত ছিলেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই চ্যানেল নিউজ 24 কর্তৃপক্ষকে এবং এখানকার যারা কলাকৌশলী আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে। আর বিশেষ করে দর্শক শ্রোতা দেশবাসীকে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বৈরাচার মুক্ত, ফেসিবাদ মুক্ত এই বর্তমান বাংলাদেশে প্রিয় দেশবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমার সহ আলোচক যিনি আছেন, জুমে আছেন, বাংলাদেশের একটি প্রধান দলের বড় নেতা এবং মাননীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শান্ত ভাই যে বিষয়টা বললেন সংস্কারের বিষয়, তার পরবর্তীতে ইসলামী আন্দোলনের কন্ট্রিবিউশন এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে যে ছাত্র গণ অভ্যুত্থান, সেই আমি আসলে আজকের এই আলোচনার শুরুতে যারা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে এবং এই ছাত্র গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে স্মরণ করতে চাই এবং তাদের সমবেদনা জানাচ্ছি। আর বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের শুধু শেষ পর্যায়ে নয়, বরং সূচনা থেকেই সর্বপ্রথম একটি রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। শুধু সমর্থনই নয়, বরং রাজপথে শুরু থেকে, একেবারে জুলাইয়ের শুরু থেকেই ছিল। জুলাইয়ের 2 তারিখে আমাদের প্রোগ্রাম হয়েছে, ঢাকায় হয়েছে, সারা দেশে হয়েছে, বরিশালে হয়েছে, এবং 19 তারিখ ঢাকায় আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে বিশাল সমাবেশ হয়েছে। সেদিন বিএনপিরও সমাবেশ হওয়ার কথা ছিল জাতীয় প্রেস ক্লাবে, কিন্তু সেখানে সেই সমাবেশটা এই সরকারের বাহিনী করতে দেয় না। আপনার কথার সঙ্গে যদি একটু যোগ করি, সেটি আমরা জানি যে আপনাদের এই যোগের এই আন্দোলনে যুক্ত হওয়ার কথা বলছিলেন। আমরা যেটি দেখেছি যে শেষ
সিটি কর্পোরেশন নির্বাচনে, যেমন বরিশালে আপনাদের একটা বেশ আপনাদের ব্যাপক বিস্তৃতি ছিল, ভালো অবস্থান ছিল। এছাড়াও এই সরকারের অধীনে কিন্তু বেশ কয়েকটি নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। অর্থাৎ আমরা যেটি দেখছিলাম যে বিরোধী দল অন্যান্য বিএনপি এবং বিএনপির সাথে যে জোটগুলো ছিল তারা সেই নির্বাচনে যায়নি, কিন্তু আপনারা নির্বাচনে গিয়েছিলেন। অর্থাৎ আমরা মোটামুটি একটু ধারণা ছিল যে সরকারের মতের সঙ্গে আপনাদের মত পার্থক্য ছিল, কিন্তু এক ধরনের আলোচনার মাধ্যমে এক ধরনের সম্পর্ক উন্নয়নের সাথে আপনারা নির্বাচনে অংশ নিতেন। কিন্তু হঠাৎ করেই আপনারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন এবং সরকার বিরোধী জায়গায় এত কট্টরভাবে চলে গিয়েছিলেন। এটি কি আপনারা রাজনৈতিকভাবে কি কারণে এই সিদ্ধান্ত ছিল? না, এটা আসলে আমাদের ব্যাপারে আপনাদের একটা মিসপারসেপশন আছে। জি, আমরা সেই মিসপারসেপশনটা ভাঙতে চাই। আপনি একটু আমাদেরকে এখানে বিষয়টা হলো, দেখেন, আমরা এই সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচনে আমরা অংশ নেই নাই। 2014 সালে যে নির্বাচন হয়েছিল, 5 জানুয়ারি নির্বাচন, মানে এই সরকার বলতে শেখ হাসিনার সময়কালে যে 3টা জাতীয় নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন, ডামি নির্বাচন, একতরফা নির্বাচন, কোনো নির্বাচনে আমাদের অংশগ্রহণ ছিল না। 2014 সালের নির্বাচনে আমরা অংশ নেই নাই। 18 সালের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম, যেহেতু সকল দল সেখানে অংশ নিয়েছিল, আমরাও নিয়েছিলাম। কিন্তু নির্বাচনের সর্বপ্রথম আমরা নির্বাচনের দিনেই আমরা নির্বাচন বর্জন করেছি, ফলাফল বর্জন করেছি। তারপরে 2024-এ যে নির্বাচন, সেই নির্বাচনে অংশ নেই নাই। হ্যাঁ, আমরা স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে আমরা অংশ নিয়েছিলাম, এবং সেটা বিএনপি অন্যান্য সংগঠন অংশ নিয়েছিল। বিএনপি সর্বশেষ 10ই ডিসেম্বরের পর থেকে, মেবি 2022 সালে সম্ভবত 10ই ডিসেম্বরের পর থেকে বিএনপি সকল নির্বাচন বর্জন করেছে। তো এর আগে কিন্তু তারা পার্লামেন্টও ছিল। তো আমরা শুধু স্থানীয় নির্বাচনের পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনের নির্বাচন, 2টা নির্বাচনে আমাদের অংশগ্রহণ ছিল, গাজীপুর এবং বরিশাল। তারপরে আমরা সকল নির্বাচনে বর্জন করেছি, তাই না? তো অতএব তাদের সাথে আমাদের কোনো রকম বোঝাপড়া ছিল, এটা সম্পূর্ণই ভুল। বরং তাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি এবং বিভিন্নভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি। এবং আমরা প্রত্যেকটা নির্বাচনই দেখা গেল যে 2014-18 নির্বাচন, সেটা তো আমরা প্রতিবাদ করেছি এবং সর্বপ্রথম আমরা বর্জন করেছি। কিন্তু বিএনপি কিন্তু পার্লামেন্টে গেছে সেটা, কিন্তু আমরা কিন্তু সেটা পরবর্তীতে উপনির্বাচনও প্রথম বিএনপি অংশ নিয়েছিল, কিন্তু আমরা সেটাও বর্জন করেছি। মানে পার্লামেন্টের যে উপনির্বাচন ছিল, সে ওটা তো ওই 2008-এর নির্বাচনের পরে, 8-এর নির্বাচনের পরবর্তীতে যে উপনির্বাচন ছিল, সেটাও কিন্তু আমরা অংশ নেই নাই। তো যাই হোক, অতএব এটা, হ্যাঁ, এখানে স্থানীয় নির্বাচন দিয়ে যে আসনে উপনির্বাচন ছিল, সেই আসনে আপনাদের যখন জাতীয় নির্বাচনের সময় প্রার্থী ছিল কি? যেই নির্বাচনগুলো উপনির্বাচন হয়েছিল, ওই আসনে আপনাদের উপনির্বাচনটা কি জাতীয় আগের নিয়মিত যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি প্রার্থী দিয়েছিলেন? যেমন ধরেন বগুড়ায় জিএমসি যেখানে জিতলো, সেখানে কি আপনাদের 2018-র প্রথম নির্বাচনে প্রার্থী ছিল? হ্যাঁ, প্রার্থী ছিল। আচ্ছা, প্রার্থী ছিল আমাদের। 2018 নির্বাচনে দেখেছি যে আমাদের 299টা আসনে আমাদের প্রার্থী ছিল। শুধু যশোরের একটা আসনে আমাদের ক্যান্ডিডেট প্রার্থী ছিল না, আর সব আসনে আমাদের প্রার্থী ছিল জাতীয় নির্বাচনে। এখন ঠিক আছে, আমি আপনাদের দলীয় অবস্থান আমি বুঝতে পারলাম। এই জায়গায় আমি যেই প্রশ্নটি করতে চাই, সে এই ছাত্রদের সংস্কার প্রস্তাব যেটি ছিল, কোটা সংস্কার প্রস্তাব, এই কোটা সংস্কারের সঙ্গে আপনারা একমত হয়ে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, নাকি যখন আপনারা বুঝলেন যে ছাত্ররা সরকার পতনের দিকে যাচ্ছে তখন আপনারা? দেখেন, ছাত্ররা কিন্তু এক দফা ঘোষণা করেছিল পতনের মাত্র একদিন আগে, এটা বুঝতে হবে। এক দফায় গেছে তারা মাত্র একদিন আগে। এর আগে কিন্তু তারা বৈষম্য বিরোধী আন্দোলনেই ছিল এবং কোটা আন্দোলনে তারা ছিল। তো আমরা শুরু থেকেই তাদের পক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম। এবং 19শে জুলাই বাইতুল মোকাররমে আমাদের প্রোগ্রামে কিন্তু পুলিশের গুলি হয়েছে। আমাদের সেখানে প্রায়
40 থেকে 50 জন আহত হয়েছে, হাসপাতালে গিয়েছিল। তা এবং আমাদের ধারাবাহিক কর্মসূচি ছিল, সারা দেশে কর্মসূচি ছিল। অতএব তখন কিন্তু এক দফা আন্দোলন ছিল না, তখন কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল না, কিন্তু আমরা এদের সাথে আমরা ছাত্রদের পাশাপাশি আমরা মাঠে ছিলাম। জি, আমি একটু এবং আরেকটা জিনিস সিগনিফিক্যান্ট, আমাদের কিন্তু এই আন্দোলনে 18 জন শাহাদত বরণ করেছে এবং সহস্রাধিক আমাদের আহত হয়েছে এবং 150 মতো আমাদের হসপিটালাইজড ছিল। এই বিষয়টিতেই আমরা আসবো যে এটি আমি একটু হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে কথা বলে আসছি। হাবিবুর রহমান হাবিব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা জানি যে ঢাকা শহরের রাজপথের অবস্থা খুবই করুণ, তারপর আমরা আশা করি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আপনাকে আমরা আমাদের মূল স্টুডিওতে পেয়ে যাব। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, হয়তো আলোচনায় যাব, আপনি স্টুডিওতে আসলে আমরা মূল আলোচনায় যাব যে সংস্কার বাস্তবায়ন কিভাবে। আমি যেটি আতাউর রহমানকে জানতে চেয়েছিলাম, হাবিবুর রহমান হাবিব, আপনার কাছেও জানতে চাই যে আপনারা ঠিক কোন মুহূর্ত থেকে এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন বা আদৌ যুক্ত হয়েছিলেন কিনা। একটি হলো যে আপনাদের সমর্থনটা আমরা দেখেছি যে মহাসচিব সরাসরি সমর্থন জানিয়েছিল এবং বিএনপি মহাসচিব সম্ভবত সরকারকে পদত্যাগ করারও আহ্বান জানিয়েছিল। সেইখানে আপনাদের কি রাজপথে অবস্থান ছিল কিনা ছাত্রদের সঙ্গে, এবং ঠিক কবে থেকে আপনারা বুঝলেন যে এই আন্দোলনের এক ধরনের ফলাফল আসতে পারে? কারণ রাজনৈতিক দল হিসেবে এই দূরদর্শিতা আপনাদের থাকাটাই স্বাভাবিক। জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 এর দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা, বিজ্ঞ সরাসরি আমার শুভেচ্ছা। আসলে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ছাত্ররা যখনই আন্দোলনটা শুরু করেছিল, আমি প্রথমেই তাদেরকে সমর্থন জানিয়ে বলেছিলাম যে ছাত্র মাঠে নামে সেই আন্দোলন সফল হয়। যেমন 62-তে হয়েছে, 55-তে হয়েছে, 66-তে হয়েছে, 69-তে হয়েছে, 90-তে হয়েছে। তোমাদের আন্দোলন সফল হবেই হবে ইনশাআল্লাহ, তোমরা চালিয়ে যাও, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের যে ছেলেরা যারা রাজনীতিতে সরাসরি যাদের পদ নেই, এমন বহু ছেলে আমাদের বিএনপি ছাত্র দলের, বিএনপির পরিবারের ছাত্রদলের ছেলেরা কিন্তু এই কোটা সংস্কারের পক্ষে তারা মিছিল মিটিং সমাবেশ প্রথম থেকে শুরু করেছে, কারণ তারা তো ছাত্র, এটা তাদের ব্যাপার। এমনও আছে, আমাদের এক পাবনা জেলার এক ফরিদপুর উপজেলার সদস্য সচিব আছে বিএনপির, তার ছেলে পড়ে ক্লাস 7। সে যখন সংস্কার আন্দোলনে গেল, তার বাবা তখন বলতো 7-এ পড়ো, তুমি কেন সংস্কারের ক্ষেত্রে তুমি অল্প বয়স? বাবা, মুক্তিযুদ্ধের সময় তোমার বয়স হয়নি, অর্থাৎ তুমি তো মুক্তিযোদ্ধা না, তা আমি সংস্কার করতে, এটা আমার ব্যাপার, আমার তো চাকরি করা লাগবে, তোমাকে দিতে আমার হবে না, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। ক্লাস 7 এইরকম বহু ছেলে আমাদের যারা এই প্রথম থেকেই এই সমস্ত আন্দোলনের সাথে বা সংস্কার আন্দোলনের সাথে জড়িত ছিল। আর পরবর্তী সময় আমরা কেন একটু দেরি করে আমরা করেছি, এই কারণে সরকার যেন বলতে না পারে এটি বিএনপির আন্দোলন। প্রথম 3 দিনের মাথাতেই বললো যে এটি বিএনপি জামাতের আন্দোলন, সরকার বলেছে, কিন্তু তারপরে আমরা ওটাকে সার্বজনীন করার স্বার্থে আমরা পিছন থেকে তাদের সহযোগিতা করেছি, কিন্তু আমরা সামনাসামনি আসে নাই। ছাত্র দলও তাদের সমর্থনে একদিন পার্টি অফিসে তারা মিছিল করেছে তাদের সমর্থনে। আমরা চাইনি ওই বলে যেন ওই কালারটা দিতে না পারে, এটা একটা সার্বজনীনতা থাকুক, সেই হিসাবে আমরা ওইভাবে প্রথম থেকে। তবে দিন শেষে তো আপনি কি দেখলেন, দিন শেষে হিসাব হলো 136 জন মারা গেছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিএনপি 136, সবচেয়ে বেশি। তারপরে মারা গেছে কারা? জামাত, শিবির, তারা মনে হয় 63 জন, 73 জন। তারপরে কারা? সাধারণ ঘরে থেকে 4 বছরের শিশু থেকে 9 বছর, 10 বছরের হেলিকপ্টার গানশিপ থেকে গুলি করেছে, বিভিন্ন গান, এরা মারা গেছে। এরপরে ছাত্রদের সংখ্যা আপনার ধরেন 50-এর কাছাকাছি। এর বাইরে ওই যে ইসলামী ঐক্যদের যিনি বললেন, ওনাদের মারা গেছে 20-22 জন। আর 600 মতো যেটা হলো, এখানে আরো 300 মতো মানে থেকে যাচ্ছে, প্রায় 380 মতো। এরা কারা? এরা একেবারে সাধারণ মানুষ, যাদের রাজনৈতিক পরিচয় নেই, তারা শ্রমিক, কেউ গার্মেন্টস কর্মী, কেউ রিক্সাওয়ালা, কেউ ভ্যান চালক, কেউ অটো চালক, তারা। এখন আপনাদের প্রশ্ন করি আমি,
এরা কেন নামলো? এদের তো সংস্কারের কোনো ব্যাপার নেই, সংস্কার হলেই বা কি, না হলেই বা কি। ওরা নেমেছে ওদের প্রয়োজনে। যেই সরকার দীর্ঘ 15.5 বছর ধরে যে অত্যাচার নির্যাতন করেছে, ভোট মানুষকে দিতে দেয় নাই, কারো ছোট একটা টং দোকান ছিল দখল করে নিয়েছে, তাকে ঠিক মতো এই রিক্সা চালায় বা ভ্যান চালায় বা অটো চালায় বা সিএনজি চালায়, সেখানে অতিরিক্ত তাদের চাঁদা আদায় করে, নানান ভাবে হয়রানির শিকার, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সবকিছু মিলে মানুষ ছিল বিক্ষুব্ধ। যে কারণে ছাত্রদের আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। আপনি দেখেন 3টা জায়গার কথা আমি বলে, সরকার কত নৃশংস, কত অবিবেচক ছিল দেখেন। মেট্রো রেলের এখানে কিন্তু একজন মানুষ পাওয়া যায়নি, এটা কারা করলো? আপনার দুর্যোগ ব্যবস্থাপনা, ওখানে যে গাড়ি ঘোড়া আছে 17 তলা। জনাব হাবিবুর রহমান হাবিব, আমরা একটি বিরতিতে যাব, আপনার এই আলোচনায় ফিরছি। আশা করি আমরা পরবর্তী আলোচনাটাই স্টুডিওতেই করতে পারবো। দর্শক, নিচ্ছি ZSRM ইনসাইট পলিটিক্স অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি থেকে ফিরে মূল আলোচনায় আবারও আসবো। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। ZSRM ইনসাইড পলিটিক্স আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে বলেছিলাম যে আমাদের অতিথি হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি পথে ছিলেন, তিনি এসেছেন। হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, শুরু করার প্রথমে যে বিষয়টি আলোচনা করছিলাম যে রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলনের আমাদের গাজী আতাউর রহমানকেও জানতে চেয়েছিলাম, আপনাকেও জানতে চেয়েছিলাম যে আপনারা ঠিক কখন বুঝলেন যে এই আন্দোলনের এক ধরনের ফলাফল আসছে, এবং এটি নিয়ে আমি খুব সংক্ষেপেই জানবো, এরপর আমরা মূল আলোচনা যাব। রাজনৈতিক দল হিসেবে আপনাদের এক ধরনের দূরদর্শিতা থাকে, আর আপনি তো একসময়কার তুমুল জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন, এবং এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আরেকটি আন্দোলন আপনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং ঠিক তার কত বছর পরে আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখলেন। খুব সংক্ষেপে আপনার মন্তব্য চাই এই আন্দোলন এবং সেই আন্দোলন দুইটা। খুব সংক্ষেপে বলি যে 90-এর যে আন্দোলনটা হয়েছিল, জিহাদের লাশকে নিয়ে আমি গিয়েছিলাম, সর্বদল ছাত্রকে আমারই দেওয়া নাম, আমি প্রথম বলেছিলাম, আমি লাশ সভাপতি করেছি, সর্বশেষ সভাপতি আমি করেছি শেষ দিনে। আরেকটি আন্দোলন মাঝখানে হয়েছে, প্রশাসনিক অভ্যর্থন, যেটা হলো 96, সেটাও আমি আওয়ামী স্বেচ্ছাসেবক অ্যাক্টিং কনভেনর ছিলাম। ওই জনতার মঞ্চ আমারই দেওয়া নাম, আমি প্রথম দিন বলেছি, আমি সেদিন সভাপতি করেছি 30শে মার্চ। 173 হরতাল করার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান সংযোজন করার জন্য ভোটটি করেছিলেন, এবং উনি প্রথম অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করেছিলেন। উনি আন্দোলনটাকে আর রক্তক্ষয়ী সংঘর্ষ দিকে নিতে চান নাই, উনি 30শে মার্চ পদত্যাগ করলেন। তাহলে দুইটা গেল। এইটির কথা বলি, এটা ছাত্ররা বললাম, ছাত্ররা যেদিন শুরু করেছে পরদিনই আমি ব্যাখ্যা দিয়ে বলেছি যে আন্দোলন সফল হবে, হতেই হবে। তার আগের কথা বলি, যদি আমি কারাগার থেকে বেরিয়ে আসলাম 21শে এপ্রিল, ওইবার গ্রেপ্তার হওয়ার 5 মাস সাজা খেটে জরিমানা দিয়ে আসার পরে প্রথম দিন বলেছিলাম আসমান থেকে ফয়সালা হয়েছে, এই সরকার বিদায় হবে খুব তাড়াতাড়ি। একেবারে টেলিভিশনে বলতে লাস্ট গ্রেপ্তারের আগে আমাদের এখানে অনুষ্ঠান করে, হ্যাঁ, গ্রেপ্তার আগে। তা ওই বের হয়ে আসার পরে সর্বশেষে আমি যেটা 16 তারিখে 16 তারিখ আগে 14 তারিখে দিল্লির চ্যানেলে একটা প্রোগ্রাম করেছিলাম তৃতীয় মাত্রায়। তো তৃতীয় মাত্রার নিয়ম হলো সরকার দল বাম পাশে বসে, বিরোধী দল ডান পাশে বসে। তা আমি দিল্লুরকে বললাম, দিল্লুর, আমি এরপরে চ্যানেল আই যখন আসবো তখন আমি আর ডান পাশে বলবো না, আমি বাম পাশে বসে। কী বলেন আপনি? হ্যাঁ, বাম পাশে ছাড়া ডান পাশে আমি আর কোন চ্যানেলেতে আমি আসবো না। এসে 16 তারিখে আহমেদ হোসেন সাংগঠনিক সম্পাদকের সাথে আমার বৈশাখী টেলিভিশন, 16 জুলাই মারা গেল আপনার রংপুরে, আবু সাইদ মারা গেল। মারা যাওয়ার পরে আমি বললাম প্রধান আসামি হতে প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আইজিপি, তারপর ওখানকে এসপি, ওখানে সংস্কার, এমনিভাবে আমি ভালো বলার পরে আহমেদকে শেষ পর্যন্ত গায়ে দুটোর সময় বললাম, আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল এবং সব ছাত্রকেও তার মুখ দিয়ে আমি বলাই, পরে আমি স্ট্যান্ড নিয়েছিলাম সেই সময় 90-তে। আমি আহমেদকে বললাম, আওয়ামী লীগের এমপি হিসাবে, আওয়ামী লীগের নেতা হিসাবে আপনার সাথে ইহে জন্মে আর আমার দেখা হবে না, এই শেষ দেখা আওয়ামী লীগের এমপি হিসাবে আপনার সাথে। এটা 16 জুলাই। তাহলে বোঝেন আমার কনফিডেন্সটা কতখানি। তাহলে বুঝতেছি এই যে নির্বাচন হলো, একতরফা নির্বাচন হলো, আওয়ামী লীগ তার গঠনতন্ত্রকে ভায়োলেট করলো। গঠনতন্ত্র আছে, একজন নমিনেশন পাবে, সবাই কাজ করবে।
যারা কাজ করবে না তাদের শাস্তি দেবে, যারা বিরোধিতা করবে তারা বহিষ্কার হবে। আওয়ামী লীগ কী করলো, একজনকে নমিনেশন দিল আর 5-6 জনকে দাঁড় করে দিল মানুষ ভোট দিতে কারণ, ভোটার উপস্থিত করার জন্য। উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে কারণ 5-6 জনকে নমিনেশন দেওয়ার পরে আমি সেদিনই বলেছিলাম, ওই যে জেলখান থেকে বের হয়ে প্রথম দিনেই বলেছিলাম যে আসমান থেকে ফয়সালা আসছে এই সরকার চলে যাবে। শেষ দিন পর্যন্ত বলেছি, লাস্ট 28 তারিখে সরকার প্রধানকে মানে সেই সময় প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানকে বললাম, আপনি 15 আগস্ট শোক দিবস পালন করতে পারবেন না, জাতীয় দিবস পালন হবে না, আনন্দ মিছিল হবে। এখনও সময় আছে, আপনি জাতির সামনে ক্ষমা চেয়ে আপনি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন বলে কোনো মতো আপনি চলে যান। তাছাড়া এই দৃশ্য কিন্তু আপনি চোখ দিয়ে দেখতে হবে। কোনো অবকাঠামো থাকবে না, স্কুল কলেজ মসজিদ হাসপাতাল করেছেন সব ভেঙে চলে যায়। এবং আমি যখন পাবনায় যাই, এই পাশে একটা ভাস্কর্য দিকে ওই পাশে একটা ভাস্কর্য, সেটা কোনো থাকবে না। আমি আপনাকে বললাম এখনও সময় আছে, শুনে নেই সরকার। জনগণ কীভাবে নেমেছিল, মানুষের ক্ষুধা, অত্যাচার, নির্যাতন, এমন অবস্থা হয়েছিল যে এই সমস্ত মানুষগুলো যারা নেমেছিল, আমি তখনই বুঝেছিলাম। আমি বললাম না, জেলখান থেকে বের হয়ে এসেই বলেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত। তার মানে আমি 3টা আন্দোলন, একটা সরাসরি শুরু করেছিলাম 90, আরেকটা শুরু করেছিলাম 96, আরেকটি হ্যাঁ ম্যাডাম খালেদা মহানুভবতা ছিল, উনি রক্ত খায় চান না, জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে উনি সংসদ থেকে পদত্যাগ করেছিলেন। এবং এই শেষ করে 2টা বাড়ি পদত্যাগ করেছেন। পার্থক্যটাকে 96 সালে 30 মাস পদত্যাগ করে এসে বীরের মতো এসে লক্ষ লক্ষ জনতার সামনে পারিবারের সামনে বক্তৃতা করলেন। এবং 2006 সালে যখন করলেন, শরদের লক্ষ মানুষের সামনে উনি পদত্যাগ করলেন এবং বীরের মতো নিরীক্ষণ করেছেন। ভোট কারচুপি হয়েছে সেটা আলাদা কথা, 2008 সালে সেটা তত্ত্বাবধায়ক সরকার তখন 96 যে উনি পদত্যাগ করেছেন, এরপরে বিএনপি ছিল সর্ববৃহৎ বিরোধী দল, এরপরে আর বিরোধী দল হয়নি। তাহলে পার্থক্যটা দেখেন, একজন জনতার প্রতি সম্মান দেখিয়ে কিন্তু এই যে সর্বনাশটা হলো, এই আওয়ামী লীগ আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে বলেন সহজে? ঠিক আছে, আওয়ামী লীগ আপনি এক সময় ছিলেন, সেই দলে, এই জন্য তাই বারবার বলেছি আওয়ামী লীগকে বাঁচাতে হলে এখনই সময়। ঠিক আছে, আমরা এখন আসলে এই সংস্কারের জায়গাটিতে আসতে চাই। আমাদের গাজী আতাউর রহমানও বলেছেন তার দলেরও 18 জন শহীদ হয়েছে এই আন্দোলনে, এবং বিএনপির ক্ষেত্রে আপনি বললেন যে শতাধিক 136 সর্বোচ্চ। এখান থেকে আমরা যেটি বোঝা যায় যে এই গণ আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে সরাসরি আসলে বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল সাধারণ মানুষের সঙ্গে। আমরা এবার মূল আলোচনার যে কথাটা বলছিলাম যে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন কিভাবে, একটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে, সেটি হলো যে আজকে সচিবদের সঙ্গে এটি প্রধান উপদেষ্টার দ্বিতীয় বৈঠক। এর আগে একটি বৈঠক হয়েছিল এবং এই বৈঠকে কর্মসূচি বাস্তবায়ন করা নিয়ে সচিবদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় বলি, গতকালকের থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে এবং আজকে যেটি কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসলো, সাভার এবং আশুলিয়ায় যে গার্মেন্টস কারখানা এবং যেখানে একটু অস্থিতিশীলতার দেখা যাচ্ছে এবং যেটি সরকার বলছে যে উদ্দেশ্যমূলকভাবে সেখানে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, সেখানে কঠোর অবস্থানে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জি গাজী আতাউর রহমান, আপনার এই বিষয়ে আপনার মতামতটা কি, যে ঠিক এই মুহূর্তে কেন গার্মেন্টসে হঠাৎ করেই এই যে দাবি দেওয়াগুলো ঠিক এই মুহূর্তে কেন তারা উঠাচ্ছে? না, এটা খুবই উদ্বেগজনক বিষয় যে আসলে মানে এমন বিষয়গুলো চলে আসছে, যেমন উদ্ভট দাবি। আমি তো গত 2 দিন যাবত তাদের বিষয়গুলো অবজার্ভ করছি যে গার্মেন্টসে মহিলা বেশি কেন, এটা কোনো দাবি হলো যে পুরুষ মহিলা সমান হতে হবে, এই স্লোগান দিয়ে তারা, এটাও আন্দোলনের স্লোগান। যাই হোক, তো আর মানে এখানে বৈষম্য দেখছেন। হ্যাঁ, তা এগুলো মানে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আরেকটা বিষয় হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত 18ই আগস্ট কূটনীতিকদের একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে মৌলিক 5টি জায়গায় তারা সংস্কার করতে চায়। এটা হলো নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম, এই 5টার কথা তিনি উল্লেখ করেছেন। তো সংস্কার তো প্রয়োজন, কারণ হলো যে আসলে এই ফ্যাসিস্ট সরকার, এই পতিত সরকার বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান না, সবগুলো প্রতিষ্ঠানই ধ্বংস করে ফেলেছে। সংস্কার প্রয়োজন। আরেকটা বিষয় হলো যে
স্বাধীনতার পর থেকে 1971-এর পর থেকে নিয়ে আজ পর্যন্ত গত 53 বছরে আসলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো সেভাবে ফাংশন করে নাই। যেমন নির্বাচন কমিশন, সবগুলো নির্বাচনেই দেখা যায় কারো না কারো কথা থাকে, আপত্তি থাকে, যাই বিরোধী দল যায় তারাই আপত্তি করে। আসলে ওইরকম কোন মানে ওই জাতীয় ঘটনাও ঘটে, একেবারে যে আপত্তিগুলো যে অমূলক বিষয়টা এমন না। তো সেখানে সেই নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত গত 53 বছরে কোনো সরকারই আসলে মানে ভালোভাবে কাজ করার জন্যে সেভাবে গড়ে তুলে নাই। তার বিচার বিভাগ, যেই সরকারই গেছে একটা প্রভাব বিচার বিভাগে ছিল, এবং এই বিগত ফেসিস্ট সরকার তারা তো টোটালি বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে। একটা বিষয় হলো যে এটা ইতিহাসে বিরল, আমার জানা নেই যে একটা সরকার পতনের পরে সেই সরকারের সকল কি বলে অর্গান এবং সরকারের সকল সহযোগী মন্ত্রী, এমপি এবং পুলিশ বাহিনীরও প্রায় অর্ধেক উধাও হয়ে যাবে, মানে এটা আসলে বিরল। তার মানে কি, এবং বিচারপতিও শুনলাম যে দেশ ছেড়ে চলে গেল, প্রধান বিচারপতি। তো এমন এটা আসলে ইতিহাসে বিরল বিষয়। মানে এমন অবস্থা ঘটেছে এখানে যে তারা সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেই, এবং তারা যে অন্যায়কের অপরাধী এরা অনেকটাই মানে আত্মস্বীকৃত অপরাধী। তার মানে তারা বিচারের মুখোমুখি হতে তাদের সাহস নেই, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তো এই জন্যে সংস্কার অবশ্যই দরকার, এবং প্রধান উপদেষ্টা যেটা বলেছেন 5টি জায়গায় সংস্কার, আমরা মনে করি মানে সব জায়গায় সংস্কার দরকার। আরেকটা গার্মেন্টসের বিষয়টা যেটা বললেন এটা দ্রুত, আর এই সংস্কার কার্যক্রম হাত দেওয়ার আগে আমাদের স্থিতিশীলতা দরকার। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ বাহিনী ফাংশন করছে না, এবং কোনো থানা সেভাবে কাজ করছে না, দায়সারা গোছের কাজ করছে, রাস্তাঘাটে ট্রাফিকটা কাজ করছে না, তা অফিস আদালতগুলো অনেকটা দায়সারা। এই জন্যে সংস্কার কার্যক্রমের আগে এই বিষয়গুলো, এই জায়গাগুলো ঠিক করতে হবে, আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এখনও পর্যন্ত মানুষ নিরাপত্তাহীনতায় আছে, এখনও পর্যন্ত চাঁদাবাজি এবং কি বলে মানুষের সম্পদ বিভিন্নভাবে লুটপাটের ঘটনা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। তো এবং পুলিশ সেভাবে কোনো কাজ করছে না। তো এখন যেটা দরকার সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এখন নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা, জননিরাপত্তা জোরদার করা দরকার। তারপরে সংস্কারের তো আর হয়তো সরকার হয়তো সময় নিবে, কিন্তু আগে মানে মানুষ যাতে সাফার না করে, যেমন যানজট, হাবিব ভাই আজকে আসার সময় হয়তো রাস্তাঘাটে দেখেছেন কি অবস্থা যানজট। কালকে আমি এই যে এখানে 300 ফিটের মাথায় 3 ঘন্টা বসেছিলাম যানজটে, তার মানে কেউ কাজ করছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা আসবো, আমরা হাবিবুর রহমান হাবিবের কাছে আলোচনা আসবো ছোট একটি বিরতি পরে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স দেখছিলেন, আমরা আরেকটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি মূলত। দর্শক, ফিরে আসলাম জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। হাবিবুর রহমান হাবিব, আপনার সঙ্গে বিরতির আগে জানতে চেয়েছিলাম যেটি গাজী আতাউর রহমান বললেন যে এখনো ফাংশনাল না, যেটি পুলিশ বাহিনী কিন্তু এখনো সারা দেশে সেইভাবে তাদের প্রভাব বিস্তার করতে পারেনি, যেটি সরকারের দাঁড়িয়ে থাকার জন্য সবচেয়ে বেশি কাজে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আপনার কাছে এই জানতে চাচ্ছি, এটা দাঁড়িয়ে থাকতে পারছে না, এই কারণে তারা অপরাধ করেছে। তো 2-1 বাদে প্রত্যেকেই অপরাধী, মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করেছে, আমরা কি বলে গ্রেফতার বাণিজ্য করেছে, মামলা দিয়ে এই করেছে, যা নির্যাতন করেছে মনোবল তো নেই। তো একটা জিনিস আপনাকে স্বীকার করতেই হবে, যে যতই বল না বিএনপির প্রতি আঙ্গুল উঠান না কেন, আমি প্রত্যেককে বলবো চিন্তা ভাবনা করে বলবেন, আপনি তো মরেন নাই, আপনার ভাই তো মরেন নাই, আপনি তো হাত পাও যায় নাই, আপনি তো অন্ধ হন নাই, অন্ধ হয়েছে বিএনপি, মরেছে বিএনপি, হাত পা হয়েছে বিএনপি, মামলা খেয়েছে বিএনপি, ম্যাডাম খালেদা জিয়া জেল খেটেছে, তারেক রহমান দেশে আসতে পারে নাই। তারপরেও আওয়ামী লীগের নেতারা বলেছে, উপজেলা থেকে শুরু করে তোফায়েল আহমেদের মধ্যে বলছে যেদিন ক্ষমতা আওয়ামী লীগ ছেড়ে দিবে সেদিন 5 লক্ষ মানুষ মারা যাবে। একজন আওয়ামী লীগের নেতা মারা নেন, একজন না সারা বাংলাদেশে। এটা বিএনপিকে অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে হবে। টুকিটাকি নিয়ে অনেকেই কথা বলার বিএনপিতে আঙ্গুল উঠানোর চেষ্টা করছেন। যত মানুষ আমাদের আহত নিহত হয়েছে, মারা গেছে, আমাদের সম্পদ হানি হয়েছে আমাদের, সেক্ষেত্রে মানে বিএনপি আপনি এটা বলবেন না?
আপনি কোথায় গিয়ে আপনার বাস স্ট্যান্ড বিএনপি চালাতো, এই দায়িত্বশীল ভূমিকা তো বিএনপির রাখাই উচিত ছিল, মানে সেটি রেখেছে। এটার কিভাবে না আমি বলছি যে না আলাদা হবে না, ধন্যবাদ না, অবশ্যই। এই যে সাংবাদিকরা বেশি করে টেলিভিশনে বলতেছে বিএনপি এই করতেছে সেই করতেছে, লুট করতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে। বিএনপি যে বাস স্ট্যান্ডে বিএনপি ছিল, আওয়ামী লীগ 15 বছর তারা ফিরতেই যায়নি, স্বাভাবিকভাবে বাস স্ট্যান্ড চলতে তারা আসতেছে। এটা দখলবাজি হল না তো? তার জায়গায় আমার জমি পুকুরে মাছ ধরে নিয়ে গেছেন আপনি, এখন আমার পুকুরে চাষ করে মাছ ধরতে আমি দখলবাজি হলাম? হ্যাঁ, কিছু কিছু হচ্ছে যেটা আমাদের দলের বাইরেও এগুলি আমাদের কঠিন বার্তা, যে কোনো ধরনের ব্যক্তিগতভাবে কোনোভাবে কোনো কিছু আওয়ামী লীগ যত অপরাধী হোক না কেন, আইন আমাদের হাতে তুলে নেওয়া চলবে না। যে এখানে আমি সংস্কার প্রসঙ্গে আসতে চাই আবার। বিএনপি 21 দফার আগেই 31 দফা সংস্কার প্রস্তাব তারা ঘোষণা করেছে। এখানে বেশ চমৎকার কিছু বিষয় আছে। এবং একটা বিষয় আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ রাখার ব্যাপারে প্রস্তাবে আছে, এবং সেখানে বলা হয়েছে যে বিভিন্ন শ্রেণী পেশার বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে এটা দরকার। কারণ পার্লামেন্টটা এখন এমন হয়ে গেছে যে সেখানে আসলে পার্লামেন্টে তো হলো এখানে সংবিধান বিশেষজ্ঞরা এখানে থাকার কথা, কিন্তু এখন এখানে হলো বেশি চলে যাচ্ছে ব্যবসায়ী শ্রেণী এবং অনেক অশিক্ষিত মূর্খ লোকও বিভিন্নভাবে সেখানে চলে যাচ্ছে। এই জন্য নির্বাচন ব্যবস্থায়ও আমাদের একটা বিকল্প প্রস্তাব আছে, যে যাতে নাকি যেনতেনভাবে নির্বাচনে কেউ পাশ করতে না পারে, এটা কালো টাকা এবং পেশি শক্তি। এই জন্য আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন পদ্ধতি চাই, সংখ্যানুপাতিক সবাইকে। খুব সময় একদম শেষ, আমরা বিদায় নিচ্ছি। দর্শক দেখছিলেন ZSRM ইনসাইড পলিটিক্স, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, শুভেচ্ছা, ভালো থাকবেন।